ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আপকামিং সিটেটের পেপার 2 এর সোশ্যাল সায়েন্সের জন্য পলিটিক্যাল সায়েন্স থেকে ডাইভার্সিটি অ্যান্ড ডিসক্রিমিনেশন, বৈচিত্র্য ও বৈষম্য এই কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওকে তোমরা সবাই শেষ পর্যন্ত পুরো দেখবে। চলো শুরু করি আজকের ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিওতে পলিটিক্যাল সায়েন্স থেকে ডাইভার্সিটি অ্যান্ড ডিসক্রিমিনেশন অর্থাৎ বৈচিত্র্য ও বৈষম্য এই টপিক নিয়ে আলোচনা করব। খুব সংক্ষেপে আমরা এই টপিক আলোচনা করব, তাই ভিডিওকে তোমরা সবাই শেষ পর্যন্ত পুরো দেখবে। চলো শুরু করি আজকের ভিডিও। দেখো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি যদি প্র্যাকটিস করো অথবা আপকামিং সেটের পরীক্ষায় তুমি যদি ভালো স্কোর করতে চাও, তাহলে সোশ্যাল সায়েন্সে তোমাকে ভালো রেজাল্ট অবশ্যই করতে হবে, ভালো স্কোর করতে হবে, নইলে কিন্তু তুমি একটা ওভারঅল ভালো স্কোর, গুড স্কোর, কম্পিটিটিভ স্কোর করতে পারবে না। ভালো স্কোর করতে হলে আমাদের এনসিইআরটি পড়তে হবে। তাই আজকের যে আমরা আলোচনা করব ইহা সম্পূর্ণ এনসিইআরটি এর উপর আধারিত। আর তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করো অথবা আপকামিং সেটের পরীক্ষায় সব কটা প্রশ্নের উত্তর শুদ্ধভাবে দিতে চাও, তাহলে তোমাকে কনসেপ্ট জানতে হবে, বিকজ কনসেপ্ট ইজ দ্য আলটিমেট পাওয়ার। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে আমাদের মধ্যে যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে, আমাদের মধ্যে ধার্মিক ডিফারেন্সেস রয়েছে, আমাদের মধ্যে সাংস্কৃতিক ডিফারেন্সেস রয়েছে, এই সবগুলিকে একসাথে কোএক্সিস্ট করানোর নাম হলো ডাইভার্সিটি। দ্য কনসেপ্ট অফ ডাইভার্সিটি এনকম্পাসেস অ্যাকসেপ্টেন্স অ্যান্ড রেসপেক্ট, মানে আমরা সবাইকে রেসপেক্ট প্রদান করব। হতে পারে অন্য লোক আমার পার্শ্ববর্তী গ্রামে বা আমার পাশের বাড়িতে যে লোক রয়েছেন, উনি আমার বাংলা ভাষায় কথা বলেন না, উনি বাঙালি নন, তাহলে কি আমি ওনায় সম্মান করব না? মোটেই না, আমি ওনায় সম্মান করব। হতে পারে আমার পাশের বাড়ির যে ব্যক্তি রয়েছেন উনি হিন্দু বা অন্য কিছু, আর আমি মনে করব মুসলমান, তাহলে কি আমি ওনাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করব? যদিও প্র্যাকটিক্যালি মানুষ এরকম করে থাকে, কিন্তু এটা করা উচিত নয়। এটা করা অন্য জিনিস এবং এটা না করা হলো ডাইভার্সিটি। ডাইভার্সিটির মধ্যে কি হবে? আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসকে আমরা রেসপেক্ট দেব, রেকগনিশন প্রোভাইড করব, সবাই একসাথে কোএক্সিস্ট করব। ঠিক আছে, চলো নেক্সট আমরা স্লাইডে চলে যাব। এখানে আমরা জানব যে ডিফারেন্স আর প্রিজুডিস মানে কি। দেখো, ডিফারেন্স মানে হলো ভেদাভেদ বা পার্থক্য, আর প্রিজুডিস মানে হলো এমন কিছু নিয়ম আমরা তথাকথিতভাবে ভেবে নিয়েছি যে এই কমিউনিটি এর লোক এরকম হবে, এই কমিউনিটি এর লোক এটা করতে পারবে না, ওরা তো এই কাজ করে, এই কাজ ছাড়া আর পৃথিবীর কোনো কাজ ওরা ভালোভাবে করতে পারবে না, এ ধরনের মনোভাব। দেখো কি করে আমরা ডিফারেন্স আর প্রিজুডিস করি, এখানে লিপিবদ্ধ রয়েছে। ম্যানি থিংস দ্যাট মেক আস হোয়াট উই আর, এমন অনেক কিছু জিনিস রয়েছে যেগুলি আমরা যা আছি তা বানায়। যেমন হাউ উই লিভ, আমরা কিভাবে বসবাস করি। দ্য ল্যাঙ্গুয়েজেস উই স্পিক, আমরা কোন ভাষায় কথা বলি, কোন কোন ভাষা আমরা আয়ত্ত করেছি, কোন কোন ভাষায় আমরা লোকের সাথে কথা বলতে পারি, কথোপকথন করতে পারি। হোয়াট উই ইট, আমরা কী ধরনের খাদ্য গ্রহণ করি। হোয়াট উই ওয়ার, আমরা কী ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করি। দ্য গেমস উই প্লে, আমরা কী কী খেলাধুলা খেলি। দ্য ফেস্টিভ্যালস উই সেলিব্রেট, আমরা কোন কোন উৎসবকে কীভাবে সেলিব্রেট করি, উদযাপন করি। এই সমস্ত বিষয়ে আমাদের চোখের সামনে যখন আমরা অবজার্ভ করব, তখন আমরা দেখব যে বিভিন্ন ব্যক্তির জীবনধারণ প্রক্রিয়া বিভিন্ন রকমের, বিভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলেন, বিভিন্ন সম্প্রদায়ের, ধর্মের, জাতির লোক বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করেন, বিভিন্ন ধরনের ধর্মাবলম্বী লোক বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদ পরিধারণা করেন, বিভিন্ন ধর্মাবলম্বী লোক, বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন অঞ্চল বিশেষী লোক আলাদা আলাদা খেলাধুলায় অংশগ্রহণ করেন। বিভিন্ন জায়গার ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী লোক নিজে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন ফেস্টিভ্যাল বা উৎসব উদযাপন করে থাকেন। এই সবগুলির মধ্যে কিন্তু এই ডিফারেন্স আর প্রেজুডিস ক্রিয়েট করা হয়। কি করে ক্রিয়েট করা হয়, চলো এক এক করে আমরা পুরো জানব। ডিয়ার স্টুডেন্টস, পেন পেপার মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং সেশন, তারপর লাইভ ক্লাস প্রভৃতি সব কিছু যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের সহজগুরু অ্যাপ্লিকেশন ইনস্টল করে এখানে কোর্সে এনরোল করতে পারো। কোর্সে এনরোল করার পর এ ধরনের পুরো ক্লাস কনসেপ্টের এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের পেয়ে যাবে।
সাম ইন্টারেস্টিং ফ্যাক্টস, এখানে কতগুলি গুরুত্বপূর্ণ ফ্যাক্টস দেওয়া রয়েছে। এই ফ্যাক্টসগুলিকে অবশ্যই আমাদের মনে রাখতে হবে। দেখো, প্রথম ফ্যাক্ট হলো এই পৃথিবীতে প্রায় 8টি প্রধান ধর্ম রয়েছে। দেয়ার আর 8 মেজর রিলিজিয়নস ইন দ্য ওয়ার্ল্ড। আর আমাদের ভারতবর্ষে এই 8টি ধর্মের সব কটি ধর্মই এখানে প্র্যাকটিস করেনেওয়ালা লোকজন রয়েছেন। অর্থাৎ ভারতবর্ষে পৃথিবীর যত ধর্ম রয়েছে প্রায় সবগুলি প্রধান ধর্ম এখানে রয়েছে। আমাদের দেশে 1600 এর চেয়েও বেশি ভাষায় কথা বলা হয়। এই যে 1600 ভাষা, এই 1600 ভাষা কিন্তু কোনো না কোনো ব্যক্তির মাতৃভাষা। তারপর আমাদের দেশে 100 এর চেয়ে বেশি ডান্স ফর্ম রয়েছে, যেমন ধামাইল রয়েছে, তারপর কত্থক রয়েছে, ভারতনাট্যম রয়েছে, কথাকলি রয়েছে, বিভিন্ন ধরনের ডান্স ফর্ম আমাদের দেশে রয়েছে। ডিফার ইন অ্যাটিটিউড, আমরা একে অন্যের চেয়ে দৃষ্টিভঙ্গিতে আলাদা হতে পারি, অ্যাটিটিউড আমাদের আলাদা থাকবেই। অপিনিয়ন, আমাদের মতামত একে অন্যের সঙ্গে হতে পারে নাও মিলতে পারে, কিন্তু একজনের সঙ্গে আমার মত যদি না মিলে তাহলে আর কি আমি ওই ব্যক্তিকে কোনো ক্ষতি পৌঁছানো উচিত? মোটেই না। ড্রেস, পোশাক, আমি যে ধরনের পোশাক পছন্দ করি হতে পারে অন্য ব্যক্তি ওই পোশাক পছন্দ নাও করতে পারেন। আমি যা পছন্দ করছি তা অন্য ব্যক্তি যে পছন্দ করবে সেটা নয়। লুক, আমার লুক একরকম, অন্য ব্যক্তির লুক অন্যরকম হতে পারে। আমার কথা বলার ভঙ্গি একরকম, অন্যের অন্যরকম হতে পারে। আমি যা ফিল করি, যা অনুভব করি, অন্য ব্যক্তি অন্যটা অনুভব করতে পারে। আমি যে সমস্ত খেলাধুলায় অংশগ্রহণ করি অন্য ব্যক্তি অন্য খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে। আমি যা ভালোবাসি খেতে হতে পারে অন্য ব্যক্তি সেটা ভালোবাসে না। আমি যে ধরনের কথা, যে ভাষায় কথা বলি অন্য লোক হতে পারে আমার এই ভাষায় কথা বলতে পারে না। আমি যে ভাষায় কথা বলতে খুবই বিজ্ঞ হতে পারে অন্য ব্যক্তি সেই ভাষায় কথা বলতে একদম পারে না। তার মানে কি এটা যে আমি ওকে ডিসরেসপেক্ট করব, সম্মান দেব না? এটা নয়, ঠিক আছে? এবং এটা থেকে শুরু হয় ডিসক্রিমিনেশন আর প্রিজুডিস। চলো পরবর্তী স্লাইডে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট দেখব। দেখো, জেনারেল পারসেপশন অ্যাবাউট রুরাল পিপল। দেখো, গ্রামীণ ক্ষেত্রে বা গ্রামীণ এলাকায় যারা বসবাস করে আমাদের মতো অনেক লোকজন রয়েছে তাদের সম্পর্কে প্রিজুডিস করা হয়। প্রেজুডিস মানে এটাকে আমরা অন্ধবিশ্বাসের মতো বলতে পারি, ঠিক আছে? হতে পারে একজন লোক এরকম নন, কিন্তু 2-4 জনের অবস্থা, 2-4 জনকে আমরা দেখে পুরোপুরি এক অঞ্চলকে আমরা এমন যখন মনে করি তখন ইহাকে বলা হয় প্রেজুডিস। হতে পারে প্রত্যেকজন ব্যক্তির মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস রয়েছে, আমরা সবাই একে অন্যের চেয়ে কোনো না কোনোভাবে আলাদা হবই, ঠিক আছে? আমরা একে অন্যের চেয়ে কোনো না কোনো দিক থেকে পৃথক, ঠিক আছে? কিন্তু এটাকে এখানে মাথায় রাখা হবে না। গ্রামের লোকজন এরকম বসবাস করে, গ্রামের লোকজন এই, আবার শহরের লোকজন এই, এ ধরনের যে বিলিফ, এ ধরনের যে ওভারঅল একটি বিশ্বাস আমরা ক্রিয়েট করে রেখেছি, এই বিশ্বাসকে বলা হয় প্রিজুডিস। মোর দেন 50% অফ অল ইন্ডিয়ানস লিভ ইন ভিলেজেস। দেখো, আমাদের ভারতবর্ষের 50% মতো লোকজন গ্রামে বসবাস করে, রুরাল এরিয়াতে বসবাস করে। People in villages do not like to use modern technology. এখানে যখন বলা হবে যে গ্রামীণ যারা জনগণ রয়েছেন, গ্রামীণ জনগণ মডার্ন টেকনোলজি ইউজ করেন না, এটা কি সত্য? ইজ ইট ট্রু? না, এটা একটা অবধারণা তৈরি হয়ে গিয়েছে। এটা একটা প্রিজুডিস যে গ্রামের লোকজন টেকনোলজি ইউজ করেন না। তারপর দেখো, in peak harvesting and plantation season, families spend 12 to 14 hours working in the fields. যখন শস্য তোলার সময় আসে তখন গ্রামের লোকজন এবং তাদের পরিবার 12 থেকে 14 ঘন্টা কাজ করে থাকে মাঠে। This is also not true. এটা একটা prejudice. Villages are forced to migrate to cities in search of work. এরপর বলা হচ্ছে এখানে গ্রামীণ যারা লোকজন রয়েছেন তাদেরকে ফোর্স করা হয় যে তোমরা এখানে কাজ পাবে না, তোমাদেরকে শহরে আসতে হবে, শহরে মুভ করতে হবে। কিসের জন্য? কাজের জন্য। এটাও একটা প্রিজুডিস। দিস ইজ অলসো নট দ্য ফ্যাকচুয়াল ফ্যাক্ট অর ট্রু ফ্যাক্ট,
ঠিক আছে, চলো পরবর্তীতে আমরা জানবো আরবান পিপলের সম্বন্ধে কিছু প্রেজিউডিস। জেনারেল পারসেপশন অ্যাবাউট আরবান পিপল, এই যে জেনারেল পারসেপশন এটা হলো প্রেজিউডিস, মনে রাখবে। লাইফ ইন দ্য সিটি ইজ ইজি, এখানে বলা হচ্ছে শহরে জীবনযাপন খুবই সহজ। এটা কি একদম সত্য? বলো, শহরে জীবনযাপন সহজ নয়। কত খরচ হয় শহরে থাকলে বোঝা যায়। পিপল হিয়ার আর স্পয়েলড অ্যান্ড লেজি, এখানে বলছে লোকজন ঠক হন এবং তারা কি করে আলসি প্রকৃতির হয়। ঠিক আছে, কিছু লোক হতে পারে আলসি প্রকৃতির, কিন্তু এর মানে যে সবাই আলসি প্রকৃতির এটা বলা যাবে না। এটা প্রেজুডিস। ইন সিটিজ ফ্যামিলি স্প্যান্ড ভেরি লিটল টাইম উইথ ইচ আদার, এখানে বলা হচ্ছে যে শহরে কি একে অন্যের সঙ্গে সময় স্পেন্ড করে না। জাপানের মতো অবস্থা এখন পর্যন্ত আমাদের ভারতবর্ষে হয়নি, কিন্তু ধীরে ধীরে এই অবস্থা গ্রো করছে। এই জেনজি বিশেষ করে এই যে মোবাইল কালচার এটাকে অনেকটা গ্রো করছে, কিন্তু এখন পর্যন্ত একে অন্যের সাথে আমরা পরিবারের সময় দেই। এটা একটা প্রেজুডিস। পিপল অ্যান্ড সিটিজ অনলি কেয়ার অ্যাবাউট মানি নট অ্যাবাউট পিপল, এখানে বলা হচ্ছে যে শহরের লোকজনেরা শুধুমাত্র টাকা সম্পর্কে ওয়াকিবহাল থাকেন, টাকার যত্ন নেন, অন্য কোনো লোকের যত্ন নেন না। ইহাও সম্পূর্ণ সত্য নয়, ইহাও একটি প্রেজুডিস। লিভিং ইন দ্য সিটি ইজ এক্সপেন্সিভ, এরপর বলা হচ্ছে যে শহরে বসবাস করা এক্সপেন্সিভ। ঠিক আছে, শহরে বসবাস করা কিছুটা গ্রামের চেয়ে এক্সপেন্সিভ, খরচ বেশি হয় শহরে থাকতে। লার্জ পার্ট অফ পিপলস আর্নিং ইজ স্পেন্ট অন রেন্ট অ্যান্ড ট্রান্সপোর্ট, এটাও সত্য নয় যে উপার্জনের সিংহভাগ রেন্টে অর্থাৎ ঘর ভাড়া দিতে দিতে খরচ হয়ে যায় আর যাতায়াত করতে করতে খরচ হয়ে যায়। গ্রামে থাকলে কি আমাদের যাতায়াতে খরচ হয় না? হয়। এটা হলো একটা প্রেজুডিস। আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না যে প্রেজুডিস মানে কি। ঠিক আছে, চলো নেক্সট পার্টে আমরা চলে যাব। এখানে দেখো প্রেজুডিস কি, এটাকে আরও স্পেসিফিক্যালি বলা হয়েছে। প্রেজুডিস মিনস টু জাজ আদার পিপল নেগেটিভলি অর সি দ্যাম অ্যাজ ইনফিরিয়র। প্রেজুডিসের মানে হলো অন্য লোককে নকারাত্মকভাবে নেগেটিভলি জাজ করা অথবা অন্যদেরকে নিজের চেয়ে ইনফিরিয়র, নিজের চেয়ে কম ভালো বলা, ইনফিরিয়র ভাবা আর নিজেকে সুপিরিয়র ভাবা, এটা হলো প্রেজুডিস। ঠিক আছে, মনে থাকবে তো হোয়াট ইজ প্রেজুডিস। প্রেজুডিসের উপর অনেক কোয়েশ্চেন কিন্তু আসে পরীক্ষায়, মনে রাখবে। ফর এক্সাম্পল, ইংলিশ ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ। কোনো এক ব্যক্তি আমাদের ভারতবর্ষে রয়েছেন যারা বিশেষ করে এই যে কাচড়াউডের সিতারা রয়েছেন, অনেকে বলিউড, এটাকে আমি কাচড়াউড বলে থাকি, জংলিউড। এই জংলিউডের যারা সিতারা আছেন তাদের মুখে দেখবে ইংলিশ ভাষায় কথা বলে। ওরা সবসময় ইংলিশে না বললে মনে হয় যে ওরা শিক্ষিত নয়, এবং ভারতবর্ষে একটা মূর্খতা আমি দেখতে পাই। এই মূর্খতা হলো ইংরেজি ভাষায় যারা কথা বলে তাদেরকেই বলা, তারাই সব কিছু জানে এমন ভাবা হয়। কেন সেটা ভাবা হয় আজ পর্যন্ত আমি সেটার কারণ বুঝতে পারিনি, যদি আমিও কিন্তু ইংরাজি পড়াশোনা করেছি, মাস্টার্স অবধি পড়াশোনা করেছি, বাট স্টিল আই এম কনফিউজিং অ্যাবাউট দ্য ফ্যাক্ট। তো ইংলিশ সর্বশ্রেষ্ঠ ভাষা, এটা হলো একটা প্রেজুডিস। ইংলিশকে সুপিরিয়র মনে করা আর ইংরাজি ছাড়া বাকি যে সমস্ত ভাষা রয়েছে এই ভাষাগুলিকে ইনফিরিয়র মনে করা, এটা হলো প্রেজুডিস। আদার ল্যাঙ্গুয়েজেস আর নট ইম্পর্ট্যান্ট, আমরা যদি বলি অনলি ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট ফর আস, তাই তোমার কিডকে ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ে পাঠাও, ইংরেজি মাধ্যমের ওয়ার্ক কালচারকে আরও গ্রো করতে সাহায্য করো, এটা হলো প্রেজুডিস। বুঝা গেল? চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। দেখো এই যে প্রেজুডিস, এটাকে আমরা বাংলা ভাষায় আমি যে বলেছিলাম অন্ধবিশ্বাস। উই ক্যান বি প্রেজুডিসড অ্যাবাউট ম্যানি থিংস, আমরা অনেক জিনিস নিয়ে অন্ধবিশ্বাসী হতে পারি, প্রেজুডিসড হতে পারি। পিপলস রিলিজিয়াস বিলিভস, লোকজনের ধার্মিক বিশ্বাস নিয়ে অন্ধবিশ্বাস প্রচণ্ড মাত্রায় ফেলতে পারে বা স্প্রেড হতে পারে। দ্য কালার অফ দেয়ার স্কিন, তাদের যে চামড়ার রং, ত্বকের রং, এই ত্বকের রং থেকেও কিন্তু প্রেজুডিস হতে পারে। কালো সাদা প্রভৃতি আর কি, শ্বেত অশ্বেত প্রভৃতি। দ্য রিজন দে কাম ফ্রম, তারা কোথা থেকে এসেছে, গ্রাম থেকে এসেছে নাকি শহর থেকে এসেছে। দি অ্যাকসেন্ট দে স্পিক ইন, তারা কোন উপভাষায় কথা বলে।
দ্য ক্লোথস দে ওয়ার অ্যাটসেট্রা, তারা কী ধরনের পোশাক পরিচ্ছদ পরিধান করে। বিশেষ করে আমাদের ভারতবর্ষে এমন রয়েছে যে মডার্ন পোশাক যদি তুমি ছোট কাপড় না পরিধান করো তাহলে তোমাকে মডার্ন ভাববে না। তোমার যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকে তাহলে তোমাকে মডার্ন ভাববে না, এমন ইনফিরিয়রিটি ফিল করছে আজকের স্টুডেন্ট, আমি বলে দিচ্ছি। কিন্তু এটা তুমি কখনো করবে না। নো ওয়াজ ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর ইয়োর লাইফ, ইউ আর ইম্পর্ট্যান্ট ফর ইয়োর লাইফ। চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। স্টিরিওটাইপ। স্টিরিওটাইপ মানে কি? স্টিরিওটাইপ মূলত একটি ধারণা, আইডিয়া। স্টিরিওটিপিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে আসে যে পিপল উইথ পিঙ্ক হেয়ার আর মেন। আমরা যদি এমনটা বলি যে যাদের পিঙ্ক হেয়ার রয়েছে, গোলাপি রঙের চুল বিশিষ্ট লোকজনেরা মেন থাকে, মেলই থাকে। এ ধরনের আমরা যদি বলি মেন মানে হলো মানে আর কি গড়পড়তার লোক থাকে, মধ্যমবর্গীয় লোক থাকে, ওরা মানে খুব একটা হাইফাই থাকে না বা ইম্পর্ট্যান্ট থাকে না ওই লোকজন। এটা হলো স্টিরিওটাইপ, একটা আইডিয়া আমি করেছি যে এ ধরনের ব্যক্তি এ ধরনের হতে পারে। প্রিজুডিস, এটা আমরা ফিলিং, এটাকে আমরা বলতে পারি এটা ফিল করা। আই ডোন্ট লাইক পিপল উইথ পিঙ্ক হেয়ার, আমি যখন মনে মনে ভাববো যে এই যে পিঙ্ক হেয়ার বিশিষ্ট লোকজনেরা এদেরকে না আমি একদম পছন্দ করি না, এটা আমার অন্ধবিশ্বাস বা প্রিজুডিস। ডিসক্রিমিনেশন মূলত অ্যাকশন। আমি যখন প্র্যাকটিক্যালি এই যে পিঙ্ক কালারের চুল বিশিষ্ট কোনো ব্যক্তিকে আমি পেলাম, তারপর বললাম আমি ওর পাশে বসে চা গ্রহণ করব না, আমি ওর পাশে বসবই না, আমি ওর সঙ্গে কথাই বলবো না, আমি ওর সঙ্গে খেলাধুলা করব না, এটা হলো ডিসক্রিমিনেশন। প্রথমে আমাদের মনে কী আসে? স্টিরিওটাইপ আমরা হয়ে যাই, আমাদের মনে স্টিরিওটিপিক্যাল থিঙ্কিং আসে, না এ ধরনের বোধহয় এরকম হবে। তারপর আমাদের মনে গ্রো করে ফিলিং, আমাদের মনে ভাবনা আসতে থাকে, আমরা ফিল করতে থাকি, অনুভব করতে থাকি, না এ ধরনের ব্যক্তি এরকম হয়, এ ধরনের ব্যক্তি এরকম হয়। তো এটা হয়ে যায় প্রিজুডিস, অন্ধবিশ্বাসে পরিণত হয়। তারপর আমরা যখন অ্যাকশনে ওদের সঙ্গে ভেদভাব, ওদের সঙ্গে পার্থক্য করা শুরু করি, তখন ইহা ডিসক্রিমিনেশনে রূপান্তরিত হয়। বোঝা গেল? ঠিক আছে, চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। এখানে আরও কতগুলি গুরুত্বপূর্ণ ফ্যাক্টস আমরা জানবো যে কী করে আমরা স্টিরিওটাইপস ক্রিয়েট করি, এটা আমরা জানবো। দেখো, গার্লস আর ওয়েল বিহেভড, মেয়েদেরকে ভালো করে আচরণ করতে হয়। সফট জেন্টেল, তাদেরকে কোমল থাকতে হয়, ভদ্র নম্র থাকতে হয়, তাদেরকে ইমোশনাল হতে হয়, আবেগিক হতে হয়। গুড অ্যাট কুকিং, তাদেরকে রান্নাবান্নায় ভালো হতে হয়। ফেভারিট গেম ইজ টু প্লে উইথ ডল, মেয়ে শিশু যারা থাকবে তারা সবসময় সফট থাকবে, তাদের আবেগ স্ট্রং হতে হবে, তারা জেন্টেল থাকতে হবে, তারা রান্নাবান্নায় ভালো হতে হবে, তাদের প্রিয় খেলা থাকবে শিশুবেলা পুতুল দিয়ে খেলা। এ ধরনের যখন আমরা কথা বলি, এ ধরনের যখন আমার মনে আইডিয়া আসে, থিঙ্কিং আসে, তখন আমি কি করছি? এটা থেকে আমি স্টিরিওটাইপ ক্রিয়েট করছি। যখন আমরা ভাবি বা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, তুমি অবজার্ভ করলে পাবে, অনেক পিতামাতা নিজের ছেলেকে বলে থাকেন বয়েজ ডোন্ট ক্রাই, বচ্চে মর্দ কা কবি দর্দ নেই হতা। অনেক ফিল্মে এ ধরনের কথা বলা হয়। রাউডি, গুড অ্যাট স্পোর্ট, ছেলেরা একটু উশৃঙ্খল হয়, এমন কথা বলতে আমরা শুনেছি। গুড অ্যাট স্পোর্ট, তারা খেলাধুলায় ভালো থাকবেই। ফিজিক্যালি স্ট্রং, তাদের শারীরিকভাবে তারা শক্তিশালী থাকবে। নটি, তারা অল্প দুষ্টু প্রকৃতির থাকবে। মেন টু ডু ওয়ার্ক আউটসাইড অ্যাট হোম, তারা বাড়ির বাইরে গিয়ে কাজ করবে। এ ধরনের থিঙ্কিং হলো স্টিরিওটিপিক্যাল থিঙ্কিং। এ ধরনের থিঙ্কিংয়ের দ্বারা স্টিরিওটাইপ সমাজের মধ্যে সৃষ্টি হয় বা রচিত হয়। ঠিক আছে, চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। এই স্লাইডে দেখো, গার্লস আর ব্যাড অ্যাট ম্যাথ। এ ধরনের যখন আমরা আইডিয়া নিয়ে আসি মনের মধ্যে, না মেয়েরা খুব একটা গণিতে ভালো হয় না, বুঝলে। বয়েজ আর নট ক্রিয়েটিভ, আর আমরা যখন বলবো অন দি আদার হ্যান্ড যে ছেলেরা খুব একটা ক্রিয়েটিভ, সৃজনী শক্তি ছেলেদের খুব একটা থাকে না, ওরা ক্রিয়েটিভ হয় না, তাহলে এটাও কিন্তু হলো এই আইডিয়া, এই চিন্তা আমার মনে যখন ঢুকে যাবে, আমি যখন এই ধরনের চিন্তা করব, তখন এর মাধ্যমে আমি কী করছি? এর মাধ্যমে আমি স্টিরিওটাইপ ক্রিয়েট করছি। ঠিক আছে, ইউ কাম ফ্রম এ পুয়ার নেবারহুড সো ইউ উইল নেভার ডু ওয়েল, তুমি গরিব পাড়াপড়শিদের
মধ্য থেকে এসেছো তাই তুমি খুব একটা ভালো করতে পারবে না, ইহাও হলো একটি স্টিরিওটিপিক্যাল থিঙ্কিং। ইউ ক্যান্ট স্কোর এ হাই মার্ক অন ম্যাথ বিকজ ইউ আর হোয়াইট। তুমি গণিতে খুব একটা ভালো করতে পারবে না কারণ তুমি সাদা, শ্বেত। এটা হলো স্টিরিওটিপিক্যাল থিঙ্কিং। ও ইউ আর স্টুডেন্ট অ্যাথলেট, জোকস সো ডাম। তুমি কি একটি ছাত্র খেলাড়ি, ছাত্র অ্যাথলিট? না, এটা বলা যাবে না। এই যে আমি বললাম যে তুমি ছাত্র হয়েছো, তুমি পড়াশোনা করছো মানে তুমি খেলাধুলা করতে পারবে না, এটা হলো স্টিরিওটিপিক্যাল থিঙ্কিং। ইউ আর টু ইয়ং, তুমি খুব কম বয়স্ক রয়েছো। ইউ উইল নেভার ডু অ্যাজ ওয়েল অ্যাজ অল দ্য কিডস, তুমি বয়স্কদের মতো করতে পারবে না, মানে তুমি তোমার চেয়ে বয়োজ্যেষ্ঠ শিশুদের মতো তুমি করতে পারবে না। এটা হলো একটি স্টিরিওটিপিক্যাল থিঙ্কিং। বোঝা গেল? চলো পরবর্তী স্লাইডে গিয়ে আমরা আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানবো। এখানে দেখো, চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এমন বিশেষ কিছু ছাত্রছাত্রী থাকে, শিশু থাকে, তাদেরকে আমরা যদি প্রপার সাপোর্ট দেই, মেন্টাল সাপোর্ট, ফিজিক্যাল সাপোর্ট, তাহলে কিন্তু তারা, যদিও তাদের শারীরিক অক্ষমতা রয়েছে, তারা একজন সাধারণ শিশুর মতো কর্মক্ষম নয়, তারপরও তারা কিন্তু নিজের জীবনের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। দেখো এখানে ডিসেবলড প্রথমে লেখা হয়েছে, অল সর্টস অফ থিংস, তারা অনেক কিছু করতে পারে না। ইউ লুক সো ডিফারেন্ট। ঠিক আছে, আমরা যখন বলবো কোনো স্টুডেন্টকে যে তুমি একদম, এখানে এই কার্টুনের মধ্যে বলা হয়েছে যে তুমি তো সাধারণ মানুষের মতো নও, অন্যান্য বাচ্চার মতো তুমি নও, তুমি কিছু করতে পারবে না। এই রিস্তে একটি মুভি আছে, ওই মুভিতে অনেকটা অনিল কাপুর নিজের শিশুকে, নিজের ছেলেকে বিশেষ করে উনি খুব মোটিভেশন দিয়ে, ওর পা ভালো ছিল না কিন্তু এমন শক্তি, এমন মোটিভেশন, এমন আত্মবিশ্বাসের শক্তি, যে আত্মবিশ্বাসের শক্তির জন্য ও দৌড়তে সক্ষম হয়েছিল এবং ট্রফি জিতেছিল। তো এমনটা আর কি, এমনটা যদি আমরা সাপোর্ট করি তাহলে CWSN বাচ্চারা এরকম করতে পারে। ইজ হার মাইন্ড ওকে? তারপর অনেক ক্ষেত্রে আমরা দেখব যে কিছু শিক্ষার্থী ঠিকঠাকভাবে সাধারণ ছাত্রছাত্রীদের মতো আমাদের ক্লাসরুমে এসে জবাব দিতে পারছে না, সাধারণ ছাত্রছাত্রীদের মতো ওদের ব্যবহার নয়। আমরা দেখে অনেকবার প্রশ্ন করি, আর দে ওকে? ইজ আর মাইন্ড ওকে? কোনো ম্যাচ যদি এভাবে থাকে তাহলে আমরা বলবো না এটা কি ঠিকঠাক আছে, এটা কি নর্মাল। কিন্তু এরকম আমরা যে সমস্ত স্টুডেন্টসদের বলি এদেরকে বলা হয় চিলড্রেন উইথ স্পেশাল নিডস, মানে CWSN। এদেরকে আবার স্পেশালি অ্যাবলড চিলড্রেনও বলা হয়, মনে রাখবে। স্পেশালি অ্যাবলড চাইল্ড বা চিলড্রেন মানে CWSN চিলড্রেনের কথা বলা হচ্ছে, মনে রাখবে। পরীক্ষায় কিন্তু দু ধরনের টার্মই আসতে পারে। এখানে দেখো স্টিরিওটাইপ। স্টিরিওটাইপ মানে কি? স্টিরিওটাইপ ইজ অ্যান আইডিয়া অর স্টেটমেন্ট অ্যাবাউট অল অফ দ্য মেম্বার্স অফ এ গ্রুপ। স্টিরিওটাইপ হলো একটি গ্রুপে, মনে করো এই গ্রুপের মধ্যে এই এরকম এখানে 1 2 3 4 5 8 9 10 জন মনে করো মেম্বার রয়েছে, কিন্তু আমরা আইডিয়া করলাম, আমরা ধারণা করলাম না এই গ্রুপের সবই এরকম, এই গ্রুপের সবই মানে মনে করো তীর খেলতে ভালোবাসে, সবই জুয়ারি, আমি বলে দিলাম। তো এটা হলো স্টিরিওটাইপ। People who belong to a particular country, religion, sex, race, or economical background are stingy, lazy, criminal, or dumb. আমরা যদি বলি যে কোনো এক পার্টিকুলার দেশের কোনো এক নির্দিষ্ট ধর্মাবলম্বী লোক, কোনো এক ছেলে বা মেয়ে, সেক্সের শিশু বা লোক, কোনো বর্ণের, কোনো ধর্মের, কোনো জাতের লোক, কোনো ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা গরিব ধনী লোক আলস্য হয়, পরিশ্রমী হয়, অপরাধী হয়, অপদার্থ হয়, তাহলে এটা হয়ে যাবে স্টিরিওটাইপ। মনে থাকবে তো? প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, এই দেখো ডিসক্রিমিনেশন এখানে কি করে করা হয়? পুয়ার রিচ। এখানে সমাজের মধ্যে আমি অনেকই দেখেছি এরকম করে থাকেন যে গরিব কোনো এক মানুষ মারা যাওয়ার পর খুব কম লোকজন সামিল হন, তো এটা হলো ডিসক্রিমিনেশন। আর ধনী, টাকা পয়সা থাকা, সম্পদশালী একজন ব্যক্তির মৃত্যু হলে আমরা দেখতে পাই অনেক লোকজন এখানে জমা হয়ে যান, সবাই এখানে গিয়ে ওনার পরিবারকে দেখে আসেন, সান্ত্বনা দিয়ে আসেন। এটা হলো ডিসক্রিমিনেশন আর ইনইকুয়ালিটি।
ইনইকুয়ালিটি থেকে ডিসক্রিমিনেশন আসে। ঠিক আছে, যেখানে আমরা সবাইকে এক সমান নজরে দেখতে পারবো না, সেখানে কিসের সৃষ্টি হবে? ইনইকুয়ালিটির সৃষ্টি হবে। আর ইনইকুয়ালিটিকে যখন আমরা প্র্যাকটিক্যালি করব, না তোমার সাথে আমি এমন করব না, তোমার বাড়িতে আমি যাব না, এটা হয়ে যাবে ডিসক্রিমিনেশন। ঠিক আছে, ইনইকুয়ালিটি ইজ দ্য সিচুয়েশন ইন হুইচ পিপল আর নট ইকুয়াল অন দ্য বেসিস অফ ইকোনমিক কন্ডিশনস অ্যান্ড অপরচুনিটিস অ্যাভেলেবল টু দ্যাম। যখন জনগণকে আমরা যে সমস্ত অপরচুনিটি, সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা সমানভাবে দিতে পারবো না, যখন আমরা তাদেরকে অর্থনৈতিক অবস্থা সমানভাবে দিতে পারবো না, প্রোভাইড করতে পারবো না, এই অবস্থাকে বলা হয় ইনইকুয়ালিটি। ঠিক আছে, তারপর দেখো, ডিসক্রিমিনেশন ইজ দ্য প্রসেস অফ ডিস্টিংগুইশিং ওয়ান পারসন ফ্রম অ্যানাদার অন দ্য বেসিস অফ কাস্ট, রিলিজিয়ন, ল্যাঙ্গুয়েজ, ক্রেড, কালার, ইকোনমিক কন্ডিশন ইজ কল্ড ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন হলো এমন এক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে একজন ব্যক্তিকে অন্য একজন ব্যক্তির থেকে আলাদা হিসাবে দেখা হয়, তার কাস্ট দেখে, তার ধর্ম দেখে, তার ভাষা দেখে, তার গোত্র দেখে, তার রং দেখে, তার ইকোনমিক কন্ডিশন দেখে, তার পরিবারের ইকোনমিক অর্থনৈতিক অবস্থা দেখে। তখন এ ধরনের যখন অ্যাক্টিভিটি করা হবে, একে অন্যের থেকে পৃথক করে রাখা হবে, তখন ইহাকে বলা হয় ডিসক্রিমিনেশন। বোঝা গেল ডিসক্রিমিনেশন মানে কি? চলো, আশা করি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোনো ডাউট থাকে, ইফ ইউ হ্যাভ এনি ডাউটস রিগার্ডিং দিস টু কনসেপ্টস, ইউ ক্যান আস্ক অন আর কমেন্ট সেকশন। তারপর দেখো, রিজনস রেসপন্সিবল ফর ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশনের জন্য যে সমস্ত কারণ দায়ী, এই কারণগুলি কী কী? দেখো, আলাদা আলাদা ভাষার জন্য ডিসক্রিমিনেশন হয়, ডিফারেন্ট রিলিজন, ভিন্ন ভিন্ন ধর্মের জন্য ডিসক্রিমিনেশন হয়, লিভিং ইন ডিফারেন্ট রিজনস, আলাদা আলাদা এরিয়ায়, এলাকায়, অঞ্চলে বসবাস করার জন্য ডিসক্রিমিনেশন হতে পারে, ডিফারেন্স হতে পারে, ক্রিয়েট হতে পারে, ডিফারেন্ট কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস, দুই গোষ্ঠীর মধ্যে, দুই ব্যক্তির মধ্যে যখন আলাদা আলাদা কাস্টম মেনে নেওয়ার প্রবণতা দেখা যাবে, আলাদা আলাদা কাস্টম প্র্যাকটিস করার মতো দুই ব্যক্তির মধ্যে ডিসক্রিমিনেশন হতে পারে। ডিফারেন্ট ইকোনমিক ব্যাকগ্রাউন্ডস, দুই ব্যক্তি, এক ব্যক্তি গরিব পরিবেশ থেকে এসেছেন, অন্য ব্যক্তি ধনী পরিবার থেকে এসেছেন, এই দুজনের মধ্যে ডিসক্রিমিনেশন হতে পারে। ঠিক আছে, তো এই সমস্ত কারণের জন্য সমাজের ডিসক্রিমিনেশন, দেশে ডিসক্রিমিনেশন দেখা যায়। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখানে দেখো, মেজর প্রবলেমস অফ দ্য পুয়ার, বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, তাদের কি কি সমস্যা রয়েছে। দেখো, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, ঠিক আছে, পুয়ার সেকশন, ইকোনমিক্যালি পুয়ার সেকশন যারা, তাদের ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে? নাম্বার ওয়ান হলো, দে ক্যানট মিট দেয়ার বেসিক নিডস। দেখো, প্রথম সমস্যা হলো, তারা তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, মৌলিক প্রয়োজন, মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদাগুলিকে সর্বদা পরিপূর্ণ করতে পারে না, পূরণ করতে পারে না। তারপর, দে আর ডিসক্রিমিনেটেড ইন অফিসেস, তাদেরকে অফিসের মধ্যে, কার্যালয়ের মধ্যে ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়, হসপিটালের মধ্যে ডিসক্রিমিনেশনের শিকার হতে হয়, বিদ্যালয়ের মধ্যে ডিসক্রিমিনেশন, ভেদভাব, পার্থক্যের, তফাতের শিকার হতে হয়। তারপর দেখো, দে আর ট্রিটেড ব্যাডলি এভরিওয়্যার, তাদেরকে সর্বত্রই খারাপভাবে কুনজরে দেখা হয়। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে আমরা চলে যাব। এখানে দেখো, হোয়াট ইজ মেহের? মেহের মানে কি? Meher is one of the backward classes which were treated as untouchables in the Bombay Presidency. মেহের হলো মুম্বাই প্রেসিডেন্সি, মানে তথাকথিত যে বোম্বে, মানে মুম্বাইয়ের তখনকার নাম ছিল বোম্বে। তো বোম্বে প্রেসিডেন্সির এক আনটাচেবল শ্রেণী, এমন এক পিছিয়ে পড়া শ্রেণী যাদেরকে আনটাচেবল মানে অস্পৃশ্য বলা হতো। ওদের ছোঁয়া অন্যরা গ্রহণ করতো না, ওদের ছোঁয়া কোনো কিছু বস্তু অন্যরা গ্রহণ করতে না। ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ প্রাইভেশন ডিড মেহের কাস্ট সাফার? মেহের কাস্ট কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল? দেখো, প্রথমত, মেহেরস ওয়ার ভেরি পুয়ার, তারা খুবই গরিব ছিল। দে owned no land, তাদের নিজস্ব কোনো ভূমি ছিল না, জমি ছিল না। চিলড্রেন born to them also had to do the work their parents did, তাহাদের পরিবারে যে সমস্ত শিশুরা, নবজাত শিশু জন্মগ্রহণ করত, তারা বড় হয়ে সেই একই কাজকে করত, তারা নিজের পছন্দের মতো আরও কোনো অন্য কাজ, অন্য পেশায় সামিল হতে পারত না। তারপর, মেহের কাস্টস হ্যাড টু বি সেটেলড আউটসাইড অফ দ্য ভিলেজেস, মেহের যারা ছিল, এই মেহেরদেরকে গ্রামের মূল এলাকা থেকে বাইরে বসবাস করতে হতো, সেটেল হতে হতো। দে আর নট অ্যালাউড ইন টু দ্য ভিলেজ, তাদেরকে গ্রামে, মানে মূল গ্রামে থাকতে দেওয়া হতো না।
এ ধরনের সমস্যা মেহের শ্রেণীর লোক ভুগেছিল। ঠিক আছে, তারপর দেখো দলিত, আরও এক শ্রেণীর লোক যাদেরকে এসসি বলা হয় দলিত। দলিত ইজ এ টার্ম দ্যাট পিপল বিলঙ্গিং টু দ্য লেবার কাস্টস or lower castes used to address themselves। যে সমস্ত নিম্নবর্ণের লোক নিজেদেরকে অন্যদের চেয়ে ডিসক্রিমিনেটেড মনে করত, মার্জিনালাইজড মনে করত, তারা নিজেদেরকে দলিত বলে পরিচয় দিত। দে প্রেফার দিস টু আনটাচেবল দলিত মিনস দোজ হু হ্যাভ বিন ব্রোকেন। আর তাদেরকে অস্পৃশ্য শ্রেণীতে রাখা হতো। আর দলিত কথার অর্থ হলো যারা ভাঙা বা ব্রোকেন। This word, according to Dalit, shows how social prejudices and discriminations have broken the Dalit people। আর এই শব্দ এবং এ ধরনের অ্যাক্টিভিটি থেকে আমরা ইহা অনুমান করতে পারি যে দলিতদের কিভাবে প্রিজুডিসের মাধ্যমে এবং ডিসক্রিমিনেশনের মাধ্যমে ভেঙে দেওয়া হতো। দ্য গভর্নমেন্ট রেফার্স টু দিস গ্রুপ অফ পিপল অ্যাজ শিডিউল্ড কাস্ট। আর সরকার এ ধরনের বা এই শ্রেণীর লোকদের এসসি বা শিডিউল্ড কাস্টস বলে পরিচিত করেছে। ঠিক আছে, চলো পরবর্তীতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট জানবো। ডক্টর বি.আর. আম্বেদকর বিষয়ে জানবো। ডক্টর ভীমরাও আম্বেদকর উনি 1891 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি মৃত্যুবরণ করেন 1956 খ্রিস্টাব্দে। is considered the father of the Indian Constitution and is also the last or best known leader of the Dalits। আর মনে রাখবে এই যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, উনাকে ভারতের সংবিধানের নির্মাতা বা ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, জনক বলা হয় ভারতের সংবিধানের, এবং উনি একমাত্র সবচেয়ে জনপ্রিয় শেষ এসসি লিডার বা শিডিউল্ড কাস্ট বা দলিত নেতা। হি ওয়েন্ট টু ইংল্যান্ড টু বিকাম এ লয়ার। আর উনি ইংল্যান্ড গিয়েছিলেন একজন উকিল বনার জন্য, লয়ার হওয়ার জন্য। তারপর দেখো স্ট্রাইভিং ফর ইকুয়ালিটি। স্ট্রাইভিং ফর ইকুয়ালিটি মানে ইকুয়াল রাইট পাওয়ার জন্য, সমধিকার পাওয়ার জন্য যে সমস্ত মুভমেন্ট হয়েছিল এগুলির ব্যাপারে এখানে লেখা আছে। দ্য স্ট্রাগল ফর ফ্রিডম ফ্রম ব্রিটিশ রুল। তারপর সবাই জাতি ধর্ম বর্ণ ভুলে কি করেছিল, অনেক সংঘর্ষের পর ব্রিটিশের শাসনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এক হয়েছিল। পিপল অলসো ফট ফর ইকুয়ালিটি। তারপর লোকজন কিন্তু কাস্ট সিস্টেম থেকে, ডিসক্রিমিনেশন থেকে সমতার অধিকার পাওয়ার জন্য লড়েছিল, আন্দোলন করেছিল। দলিতস, উইমেন, ট্রাইবালস অ্যান্ড পেজেন্টস ফট এগেনস্ট দ্য ইনইকুয়ালিটিস দে এক্সপিরিয়েন্সড ইন দেয়ার লাইফস। আর আমাদের দেশে যারা দলিত, এসসি, তারপর মহিলা, তারপর যারা উপজাতি, ট্রাইবস এবং কৃষক, তারা ইনইকুয়ালিটিস, ইনজাস্টিস এর কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য, ন্যায় পাওয়ার জন্য আন্দোলন করেছিল। ঠিক আছে, তারপর দেখো হোয়াট ইজ কনস্টিটিউশন। এখানে কনস্টিটিউশনের উপর আরও একটি আমরা চ্যাপ্টার করব পুরো, কিন্তু এখানে একটি সংক্ষিপ্ত আমি আইডিয়া দিয়ে দিচ্ছি। এ বডি অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অর এস্টাবলিশড প্রসিজিয়ার্স অর প্রেসিডেন্টস অ্যাকর্ডিং টু হুইচ এ স্টেট অর আদার অর্গানাইজেশন ইজ অ্যাকনলেজড টু বি গভর্নড। সংবিধান বা কনস্টিটিউশন হলো এমন কতগুলি প্রিন্সিপাল বা নিয়মের সমাহার, যে নিয়মের মাধ্যমে একটি রাষ্ট্র অথবা একটি সংগঠন পরিচালিত হয়, গভর্নড হয়। ঠিক আছে, ইট ইজ এ বুক হুইচ অ্যানলিস্ট লজ, রুলস অ্যান্ড রেগুলেশনস অফ এ কান্ট্রি। আর কনস্টিটিউশন, এই দেখো এখানে আমাদের ভারতের সংবিধানের ছবি দেখতে পাচ্ছ। সংবিধান হলো এমন কিছু কানুনের, এমন কিছু আইনের সমাহার যেখানে রেগুলেশন, রুল, ল একটি দেশের লেখা থাকে, লিপিবদ্ধ থাকে। ঠিক আছে, চলো পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। হাউ ডিড ইন্ডিয়া বিকাম এ সেকুলার কান্ট্রি। ভারতবর্ষ কীভাবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হলো। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়নস অ্যান্ড ফেথস হ্যাভ দ্য ফ্রিডম টু প্র্যাকটিস অ্যান্ড ফলো দেয়ার রিলিজিয়ন উইদাউট এনি ফিয়ার অফ ডিসক্রিমিনেশন। আমাদের দেশে সকল ধর্ম জাতির লোকের এই অধিকার রয়েছে যে তারা নিজের ধর্মকে পালন করতে পারবে কোনো ভয় ছাড়া, কোনো ডিসক্রিমিনেশন ছাড়া। দিস ইজ সিন অ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার ইউনিটি। এবং এই যে উপাদান, এই উপাদান হলো আমাদের একতার সবচেয়ে বড় এক হাতিয়ার বা
এলিমেন্ট। উই অল লিভ টুগেদার অ্যান্ড রেসপেক্ট ওয়ান অ্যানাদার। আমরা সবাই একসাথে একত্র বসবাস করি এবং একে অপরকে সম্মান দেই, রেসপেক্ট দেই। দেয়ারফর উই ক্যান ইজিলি সে দ্যাট ইন্ডিয়া ইজ এ সেকুলার কান্ট্রি। তাই আমরা বলতে পারি যে আমাদের দেশ ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি। ঠিক আছে। অন্যদিকে অনেক সেকুলার কান্ট্রি নামে রয়েছে, কিন্তু এখানে সবাইকে সমান অধিকার দেওয়া হয় না। প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আমরা এখন জানবো যে ভারতের সংবিধানের প্রিয়াম্বলে কী কী লেখা আছে। দেখো, খুব সংক্ষেপে আমরা জানবো জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, এই কথা আমাদের ভারতের সংবিধানের প্রথমে প্রিয়াম্বলে প্রস্তাবনার মধ্যেই লেখা আছে। তারপর লেখা আছে লিবার্টি অফ থট, আমরা চিন্তা করতে পারবো। এক্সপ্রেশন, আমরা নিজের মতকে প্রকাশ করতে পারবো, জাহির করতে পারবো। বিলিফ, আমাদের বিশ্বাসকে অনুপালন করতে পারবো, ফেথকে অনুপালন করতে পারবো। ওয়ার্শিপ, পুজো পদ্ধতি, প্রার্থনাকে করতে পারবো। ইকুয়ালিটি অফ স্ট্যাটাস, আমাদের স্ট্যাটাসের সমতার অধিকার রয়েছে, সুযোগের সমতার অধিকার রয়েছে। তারপর দেখো ফ্র্যাটার্নিটি, অ্যাসিওরিং ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন। এবং আমরা কী করব? ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করব এবং একে অন্যের প্রতি সৌহার্দ্য ভাব প্রকাশ করব, যাতে আমরা নিজের দেশকে এক করে রাখতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে অন্য টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তুমি পড়াশোনা করতে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, জয় হিন্দ।